ঋতুরানী বর্ষা। বর্ষার আগমনে প্রকৃতি হয়ে ওঠে সবুজ থেকে অতি সবুজ। প্রকৃতির সবথেকে মোহময়ী রূপ হচ্ছে এই বর্ষাকাল, ঋতুরানী বর্ষাতে। বর্ষা কাটিয়ে আবার আকাশে মেঘের ভেলা। পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নীল আকাশে। প্রকৃতি অন্য এক রূপে সেজে উঠেছে। শরৎ এসে গেছে, আর শরৎ মানেই কাশফুল। কি অদ্ভুত না, এই একটা সময়ে কিন্তু প্রকৃতি সেজে ওঠে অন্যতম রূপে। পুকুর দিঘিতে ফুটছে পদ্মফুল, শিউলির গন্ধে মম করছে, জানান দিচ্ছে মা দুর্গার আগমনের। আর বাংলা জনজীবনে প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে কয়েক মাস আগে থেকেই প্যান্ডেল। বাঁশ পড়েছে, তাতে সুতো দিয়ে বাঁধা হচ্ছে। কুমোরটুলিতে চলছে শেষের প্রস্তুতি। কোথাও মার চোখ আঁকা হচ্ছে, তো কোথাও রং করা হচ্ছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, শুভ শক্তি উদ্ভাসিত হোক, অশুভ শক্তি দমিত হোক। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি। পুজোর সাথে ঠাকুর এবং ঠাকুরের সাথে কুমোরটুলি খুব সম্পর্কযুক্ত। আজকের ব্লগটা সেই কুমোরটুলি নিয়েই। কুমোরটুলি যাওয়ার জন্য আমরা পৌঁছে গেলাম কবি সুভাষ মেট্রো স্টেশনের। আমাদের বাড়ির সবথেকে কাছের মেট্রো স্টেশন হলো কবি সুভাষ। গৌরিকা রশ্মিতার প্রিটেস্ট হচ্ছে, হাতে ঘন্টা 3 সময়। তাই আমি আর নন্দিতা আজকে চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। এর আগেও একটি পর্বে আমি দেখিয়েছি আমরা গিয়েছিলাম সেদিন সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো আমরা দুজন আজকে যাচ্ছি কুমোরটুলিতে। 11:27 মেট্রো চেপে আমরা রওনা দিলাম কুমোরটুলির উদ্দেশ্যে। মেট্রোর দরজা বন্ধ হলো, আর চলুন আজকের গল্পটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। মিনিট 20 মধ্যে আমরা পৌঁছে গেলাম শোভাবাজার মেট্রো স্টেশনে। শোভাবাজার সুতানটি আদি কলকাতার একটি অংশ হলো শোভাবাজার। মেট্রো স্টেশনটি কিন্তু বেশ ফাঁকা। চলুন এগিয়ে যাই। শোভাবাজার মেট্রো স্টেশনে 2 নম্বর গেট, আর এই 2 নম্বর গেট দিয়েই আমরা পৌঁছবো আজকের গন্তব্য কুমোরটুলিতে। রাজা নবকৃষ্ণ স্ট্রিট, এটাই হলো কুমোরটুলির ঠিকানা। রাজা নবকৃষ্ণ দেব রায় শোভাবাজার রাজবাড়ির একজন রাজা ছিলেন। তার নামানুসারেই এই পথটির নাম হয়েছে রাজা নবকৃষ্ণ স্ট্রিট। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই যেটা প্রথম চোখে পড়ল আমাদের, সেটা হচ্ছে রাস্তার মাঝে অবস্থিত একটি লাল মন্দির। এই মন্দিরটি সর্বাধিক পরিচিত লাল মন্দির নামে। তবে এই মন্দিরটির একটি নামও আছে, যা পুটিয়া কালীবাড়ি নামে পরিচিত, বা মন্দিরটিকে অনেকেই যোগমায়া মন্দিরও বলে। এছাড়াও আরও একটি নাম আছে মন্দিরটি, ফালাকাটা কার্তিকের মন্দির। রাস্তা পার হয়ে যখন মন্দিরটিতে এসে পৌঁছালাম, তখন কিন্তু এখানে পুজো হচ্ছে। মনে করা হয় শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণ দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি নিয়ে অনেক কাহিনী আছে। প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরটির অনেক গল্পকথা রয়েছে কলকাতার সাথে।
শোভাবাজার রাজবাড়ির সাথে। ভারতের মধ্যে অন্যতম প্রাচীন শহর হলো কলকাতা। আর কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র মন্দির, অজস্র স্থাপত্য, যে মন্দিরগুলির ইতিহাসও কিন্তু অতি প্রাচীন। সেই রকম মনে করা হয় এই মন্দিরটি স্থাপন করেছিলেন শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব। মন্দিরটি পার করে উল্টো দিকের রাস্তায় আসুন, আর এই রাস্তাটাই গেছে কুমোরটুলিতে। মন্দিরের ঠিক উল্টো দিকে এসেই এই মূর্তিটা দেখতে পেলাম, অত্যাধিক সুন্দর একটি মূর্তি। চলুন, সামনে আরো একটি ছোট্ট মন্দির আছে, দেখি কোন দেবতার মন্দির এটি। এটি একটি শিব মন্দির। চলুন এগিয়ে যাই। কুমোরটুলির রাস্তাতেও রয়েছে শতাধিক বাড়ি, যে বাড়িগুলো কিন্তু কলকাতার প্রাচীনত্ব বহন করছে। আজকের আকাশেও কিন্তু মেঘ জমেছিল, গরমটা বড্ড বেশি ছিল। ভাদ্র মাসের গরম যেমন হয়, অস্বস্তিকর একটি গরম। আমরা এসে পৌঁছালাম রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। আর এই নবকৃষ্ণ স্ট্রিটেই রয়েছে কলকাতার বিখ্যাত পটুয়াপল্লী, যেখানে মৃৎশিল্পীদের বসবাস। আর সেটিই হচ্ছে কুমারটুলি বা কুমোরটুলি। উচ্চারণের বিভেদে এই কুমারটুলি কখন যে পরিণত হয়েছিল কুমোরটুলিতে, সেই ইতিহাস কিন্তু আমাদের সবারই অজানা। চলুন এগিয়ে যাই। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 15 মিনিট। আর পথেই দেখা মিলল একটি গণেশ ঠাকুরের, যেখানে গণেশ আরাধনা চলছিল। সেটি দেখে আবার এগিয়ে যেতে থাকলাম। চলুন, আমরা এসে পৌঁছে গেছি কুমোরটুলির গলিতে। আর সামনেই রয়েছে সিধু কানুর এই মূর্তিটি, যা সাঁওতাল বিদ্রোহের সাক্ষ্য বহন করছে। কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম মৃৎশিল্প কেন্দ্র হল কুমোরটুলি। কৃষ্ণনগরের পরেই যার স্থান। এই কুমোরটুলির ঠাকুর প্রতিমা শুধুমাত্র যে শহরেই যায় তা নয়, শহর থেকে শহরতলি, শহরতলি থেকে জেলা, জেলা থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি পাড়ি দেয় বিদেশেও। চলুন, কুমোরটুলির ভেতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে, কোথাও মূর্তি করার কাজ চলছে, তো কোথাও রং করার কাজ চলছে। হাতে সময় বড্ড কম, তাই খুব তাড়াতাড়ি ঘুরতে হয়েছিল কুমোরটুলি। আশেপাশের জায়গাগুলোও কিন্তু সেভাবে দেখা হলো না। এই কুমোরটুলির কুমোররা একসময় ছিল রেউই গ্রামের বাসিন্দা। তখন অবিভক্ত বাংলা। রেউই গ্রাম ছিল বর্তমান কৃষ্ণনগর, শান্তিপুর ও নবদ্বীপ। এখান থেকে অনেক ঘর উঠে আসে কলকাতায়। বর্তমানে যেটি বড় বাজার, তৎকালীন ছিল সুতানুটি বাজার। এই সুতানুটি বাজারকে কেন্দ্র করেই তারা বসবাস করতে শুরু করে। পাশেই গঙ্গা, আর গঙ্গা থেকে মাটি তুলতো কুমোররা, তাই দিয়ে বানাতো থালা, বাসন, কলসি, আর এগুলোই বিক্রি করতো নিয়ে গিয়ে সুতানুটি বাজারে। বাংলার প্রথম দুর্গাপুজো শুরু হয় 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজ ভবানী মজুমদার প্রথম দুর্গাপুজো শুরু করেন। 1757 খ্রিস্টাব্দ, পলাশীর যুদ্ধের বছর। কলকাতার প্রথম দুর্গাপুজো শুরু হয় শোভাবাজার রাজবাড়িতে। রাজ যায় কুমোরদের কাছে, কুমোরটুলিতে। তারা শুরু করে থালা বাসনের সাথে সাথে দুর্গা প্রতিমা গড়া। শোভাবাজার রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার সময় তারা সিংহের পরিবর্তে সিংহের রূপ দেয় ঘোড়ার মতো। এই ঘটকি রূপ আজও চলে আসছে এই রাজবাড়িতে।
ধীরে ধীরে কলকাতায় দুর্গাপুজো বাড়তে থাকে। শুরু হয় বিভিন্ন ক্লাব, বিভিন্ন বাড়ি, বিভিন্ন জমিদার বাড়িতে দুর্গাপুজো, আর তারা সবাই সংগ্রহ করতে শুরু করে এই কুমোরটুলি থেকে ঠাকুর। এই অঞ্চলে রয়েছেন এমন অনেক মানুষ যারা বহুদিন ধরে এখানে কাজ করছে। সেরকমই একজনের সাথে কথা বলে নিয়েছিলাম, চলুন শুনি তার কথা। এটা কি মা দুর্গা হচ্ছে? হ্যাঁ, এই এখন শুরু করছেন, শেষ হবে? একটা ঠাকুর করতে কতদিন লাগে? একটা ঠাকুর করতে এক সপ্তাহ লাগে। মানে পুরো লক্ষ্মী, গণেশ, দুর্গা সহ এই এক সপ্তাহ লাগবে। এক সপ্তাহ লাগবে? এক সপ্তাহ লাগবে। মাটির কাজটা হবে, তারপরে রঙের কাজ হবে একদিন। আচ্ছা, আপনি কতদিন করছেন এই কাজটা? আমি এখানে 30 বছর। আচ্ছা, আপনার বাড়ি কি কলকাতাতে? না না, দেশে বাড়ি। সেটা কোথায়? তারকেশ্বরের দিকে বাড়ি। তারকেশ্বর, হুগলি? হ্যাঁ, হুগলি। আচ্ছা। কুমোরটুলির অন্যতম শিল্পী হলেন মোহনবাসী রুদ্রপাল, এবং তার 2 পুত্রও কিন্তু এই শিল্পের সাথেই যুক্ত। তার কারখানাতে দেখলাম ঠাকুর রং করে শাড়ি পরানোও হয়ে গেছে। বহু প্রতিমা মহিলা শিল্পীও কিন্তু এখানে অবিরত কাজ করে চলেছে। শুধু যে প্রতিমা তৈরি হয় তা নয়, বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের স্ট্যাচুও কিন্তু এখানে তৈরি। পুজোর সাথে যুক্ত বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে এই চত্বরে। কে না নেই, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রয়েছেন স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র। অপূর্ব সুন্দর লাগলো কুমোরটুলি। সময় কম থাকায় বেশিক্ষণ কুমোরটুলি ঘুরে দেখতে পারলাম না। গৌরিকা রশ্মিতার পরীক্ষা শেষ হবে, ওদের স্কুল থেকে নিতে হবে, তাই এবারে বেরিয়ে যেতে হবে এই অঞ্চল থেকে। পাশাপাশি অনেক জায়গা আছে যেগুলো কিন্তু কুমোরটুলি থেকে হাঁটা পথেই দেখে নেওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো বাবা ভূতেশ্বরের মন্দির, যেখানে এখনও ভস্য দিয়ে সন্ধ্যা আরতি করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, শোভাবাজার রাজবাড়ি, আরও বেশ কয়েকটি স্থান কাছাকাছি রয়েছে। সেগুলি পরে কখনো একদিন এসে দেখব, একটা পূর্ণাঙ্গ ব্লগ বানাবো। চলুন এবারে ফেরার পালা। সামনেই পুজো, তাই সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার তরফ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবছরের পুজোয় অন্যতম ইচ্ছা হলো প্রাচীন পুজোগুলো দেখার। কলকাতার প্রাচীন যে পুজোগুলো আছে বনেদি বাড়ির, সেগুলোকে ঘুরে বেড়ানোর। দেখা যাক কতটা কি হয়, মায়ের ইচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল ঋতুকথাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আমার ব্লগগুলো, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টস করে জানাবেন ব্লগগুলো কেমন লাগলো। ঘাটতিগুলো বলতে একেবারেই ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।